গুড মর্নিং বন্ধুরা, সকাল এখন 7:30 বাজে। আজকে বৃহস্পতিবার। এখানে রান্নাবান্না সব জোগাড়জাটি করে নিয়েছি। চালটা ভিজিয়ে দিয়েছি, এখানে প্রেসারে ডাল সিদ্ধ করেছি। আর আজকে দেখুন প্রেসারটা গরম। আর আজকে রান্না হবে পটল চিংড়ি। এই যে পটলের আলু, আর এই যে পটল আর উচ্ছে আলু একটু সিদ্ধ করবো আমার জন্য, বরবটি আলু ভাজা, চিংড়ি মাছ, পেঁয়াজ টমেটো। ডাল হবে, পটল চিংড়ি হবে, বরবটি আলু ভাজা হবে, উচ্ছে আলু সিদ্ধ। আর বাসনগুলো সব একদম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এই বাসনগুলোকে এখানে রাখতে হবে, এগুলোকে তুললে তারপর ওটা রাখতে পারবো। আর আজকে সব থেকে বড় রাজকার্য হচ্ছে, আজকে করব, কি বলে ওটাকে, ব্ল্যাঙ্কেটটা ভিজিয়েছি। তবে আজকে বৃহস্পতিবার তো এখন মনে হচ্ছে ব্ল্যাঙ্কেটটা ভিজিয়ে হয়তো ভুল করেই ফেললাম। আর আজকে ভালো রোদ উঠবে, ফোনে দেখাচ্ছিল আজকে ভালোই রোদ উঠবে। এই যে ডাল সিদ্ধ করে নিয়েছি, চলুন একদিকে ডাল, একদিকে তরকারি, আর একদিকে পটল চিংড়ি, তিনটেতে বসিয়ে দেবো। আগে বাসনটাকে সরাই। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এদিকে ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিচ্ছি। আর এই যে চিংড়ি মাছের মধ্যে অল্প একটু নুন, একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। অনেকে দেখেছি জানেন তরকারির মধ্যে চিংড়ি মাছ না এমনি কাঁচাই দিয়ে দেয়, কিন্তু কেমন একটা গন্ধ ছাড়ে না। আমি তো বাবা চিংড়ি মাছ কাঁচা দিতেই পারি না, মাছ না ভেজে, ওরে বাবা অসম্ভব ব্যাপার। তবে জানেন ইলিশ মাছটা কাঁচা খাই। একটু পেঁয়াজ ভেজে একটা শুকনো লঙ্কা দিয়ে ডালটা বসিয়ে দিচ্ছি। তবে জানেন অনেকে দেখি কি পেঁয়াজের মধ্যে না 5 ফোড়ন দেয়, কিন্তু আমার আবার 5 ফোড়নের গন্ধটা খুব একটা ভালো লাগে না। 5 ফোড়ন তরকারির মধ্যে দেবো ওটাই ঠিক আছে। আমার মাকেও দেখেছি পেঁয়াজের মধ্যে 5 ফোড়ন দেয়, দূর আমার ভালো লাগে না, মুখের মধ্যে পড়ে। আর তন্ময় তো খাবেই না, বলবে গাদা গুচ্ছে 5 ফোড়ন দিয়ে দিয়েছে ডালের মধ্যে। ডালটা এদিকে ফুটুক, আর এদিকে প্রেসার কুকারে পটলের তরকারির যে আলুটা ওইটা একটা সিটি মেরে নেবো। আপনারা তো জানেন সব কিছুই আমি প্রেসারে সিটি মেরে নিই। আর আলুগুলো জানেন তো এত সময় লাগে সিদ্ধ হতে। তবে চন্দ্রমুখী আলু হলে কিন্তু এত সময় লাগতো না, আমাদের যেহেতু জ্যোতি আলু আনা হয় সেই জন্য একটু সময় লাগে। আমি প্রেসারে একটু সিদ্ধও করে নিই। ওদিকে ডালটা ফুটুক, এবারে ঝুড়িটা ফাঁকা করে নিই। দেখছেন রান্নাঘর ছোট তো, বাসন কোসন ছড়িয়ে থাকলে না দেখতে বড্ড বিচ্ছিরি লাগে। ব্যাস হয়ে গেছে, এই বাসনগুলো এবার এখানে রেখে দিই। ডালটা ওদিকে হয়ে গেছে, এদিকে বরবটি আলুটা বসিয়ে দিয়েছি। ভাবলাম একটু বেশিই হবে, আমার আবার বরবটি আলু ভাজা খেতে খুব ভালো লাগে। তবে তন্ময় কিন্তু পছন্দ করে না, তন্ময় আর টিশান খাবে কিনা জানি না। আর এই যে পটলটা ভাজতে দিয়েছি। আর দেখুন সকালবেলা ভোরবেলা গিয়ে জল নিয়ে এসেছিলাম, কত পরিষ্কার দেখুন, একটা নোংরা নেই জলে, দেখছেন। আজকে হাঁচি মারার সময়ও পায় না, দেখছেন তো। আজকে 6টার সময় গিয়ে জল নিয়ে এসেছি। পটলগুলো একটু ভেজে নিই, কারণ আলু তো সিদ্ধ করে নিয়েছি প্রেসারে। পরশু দিনকে টিশানকে একটু মারধরি করেছি জানেন তো, এই খাওয়া দাওয়া নিয়ে, এটা খাবো না ওটা খাবো না। তারপরে যেদিনকে এঁচড় হলো পরশু দিনে, মঙ্গলবারে লোনের দিনকে, এঁচড়ের তরকারি দিয়েই ভাত খেয়েছে চুপচাপ বসে বসে। এই পটল খাবো না, এঁচড় খাবো না, এই খাবো না, সেই খাবো না, হয় এরম করে? হ্যাঁ, ইয়ার কি পেয়েছে। কোনো সবজি যদি না খায় তাহলে রান্নাটা করবো কি? টক টক করে জল পড়ছে এটা দিয়ে। থাক, হালকা করে ভাজা হোক। আর এখানে আমি চালটা ধুয়ে দিই। হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেল। এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি, তন্ময়কে ছোট্ট একটা বাটিতে একটু চা করে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেছে। হয়ে গেছে পটল চিংড়ি এদিকে রেডি। আমার জন্য চা বসাবো। ওরে বাপরে, চলুন বন্ধ করে দিই। ভাতের এই রকম অবস্থা, হাঁড়ি ধরে তো বসাতে পারবো না, কিছু একটাতে বসাতে হবে। একটা হাঁড়ি কিনে নিলে মোটামুটি আমার ইন্ডাকশানের বাসনপত্র সব রেডি হয়ে যাবে, কড়া প্রেসার সবই তো আছে। চলুন, এখানে আমার জন্য চা বসিয়েছি। টিউশন করে টোরে আসবে, আজ বৃহস্পতিবার, ওকে পয়সা দিয়ে দিয়েছি ফুল আনার জন্য। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার, সকাল এখন ওই 9:20 কি 25 হবে। টিউশন পড়ে টোরে এখন আসেনি, এক্ষুনি আসবে। আর ওকে ফুলের টাকা দিয়ে দিয়েছি, ও ফুল নিয়ে চলে আসবে একদম। ও যেখানে পড়তে যায় তার পাশেই একদম ফুল বিক্রি করে। আর দেখুন হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেল। আমার মনে হচ্ছে এখন না প্রত্যেক মাসে একটা করে আমাকে গ্যাস বুক করতে হবে। আগে আমার একটা গ্যাস 1.5 মাসের বেশি যেত, এখন দেখছি 1 মাস 10 দিনও যাচ্ছে না, শেষ হয়ে যাচ্ছে। এই গ্যাসটা মোটামুটি 1 মাস 7 দিন না 8 দিন গেল।
তো প্রত্যেক মাসেই একটা করে তার মানে গ্যাস বুক করে রাখতে হবে। তন্ময় যখনই মাইনে পাবে একটা করে গ্যাস আগে আমাকে তুলে রাখতে হবে। আর দেখছেন তো ইন্ডাকশানটা কত কাজ করছে। তন্ময়কে সকালবেলা তাই বলছিলাম, আমাকে বলছে কি তাহলে এক কাজ করো, ইন্ডাকশানটা বার করে আমাকে একটু চা করে দাও, আমি খেয়ে চলে যাচ্ছি, দুপুরে খেতে আসবো। তো ওকে আমি বলছি কি যে কেন, যখন ইন্ডাকশানটা কিনছিলাম তখন তো খুব বড় বড় কথা বলেছিলে, হ্যাঁ টাকাগুলোকে নষ্ট করছে এরমভাবে ফালতু ফালতু জিনিসগুলো কেনে, আমাদের ডবল সিলিন্ডার কোনো কাজে লাগবে না, কিছু না, হ্যানা ত্যানা কত কী বলেছিল। সকাল থেকে কিচ্ছু খাইনি। আর এখন বললাম না যে সকাল হলেই এখন জম খিদে লেগে যাচ্ছে। তো মৌরি ভেজানো জলটাও এখন 2-4 দিন খাচ্ছি না, কারণ টানা পরপর কদিন খেয়েছি তো, বেশি খেলে না আবার ঠান্ডা লেগে, আর এমনিও কাশলে দেখছি বুকে না সর্দি বসে গেছে, ঘক ঘক করছে। তো ওই জন্য আমার বাবা বলছে এখন কদিন আর খাস না, কারণ ঠান্ডা তো, অতিরিক্ত ঠান্ডা লেগে গেলে আবার বুকে সর্দি বসে গেলে তখন আবার দম নিতে কষ্ট হবে। সব দিকে ঝামেলা, দেখুন কোনটাতে কি করব সত্যি। যাই হোক চলুন, চায়ের জল বসিয়ে এসেছি, মনে ফুটে ফুটে অল্প হয়ে গেল। চাটা খাই আগে, তারপরে আস্তে আস্তে রান্নাবান্না মোটামুটি হয়েই গেছে। ভাতটা একটু ফুটিয়ে নেবো আর উচ্ছে আলুটা প্রেশারে বসিয়ে দেবো। প্রেশারটা আছে বলে এই যাত্রায় বেঁচে গেলাম একদম। সবই আছে, খালি একটা স্টিলের হাঁড়ি কিনলে মোটামুটি হয়েই যেত। জানেন এই হাঁড়ি, এই ভাতটা করাই না প্রচুর প্রবলেম হয়ে যায়। ওই একটা জায়গায় ঢালো, আবার উবুর করতে পারবো না, আবার হাঁড়িতে ঢালো, এই করতে করতে অর্ধেক সময় চলে যায় আর ভাতও গলে যায়। যাই হোক চলুন চাটা করে নিয়ে আগে। বাথরুমে ঢুকেছে যুদ্ধ করতে। এই দেখুন এখানে ব্ল্যাঙ্কেটটা মাঝখানগুলো ভালো করে ইজি দিয়ে ঘষে নিয়েছি, যেখানগুলো কালো কালো হয়েছিল হাতে করে একটু ইজি নিয়ে ঘষতেই দেখলাম সুন্দর উঠে গেল। আর এইবারে ড্রামের মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে ধোবো। কাচতে তো খুব বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু ধুতেই বেশি সময় লাগে। এবছর ব্ল্যাঙ্কেটটা ধুতে খুব একটা কষ্ট হবে না, কারণ জলটা দেখছেন না জোরে পড়ছে। আগের বছর তো আমাদের কলের লাইনটা খারাপ হয়ে গেছিলো, মানে একদম নিপ নিপ করে জল পড়তো, প্রচুর কষ্ট হয়েছিল। এই যে একবার করে বার করছি আর একবার করে ড্রামের মধ্যে ভালো করে চটকে চটকে ধুয়ে দিচ্ছি, পা দিয়েও একটু থুপে দিয়েছি, ব্যাস এইরকমভাবে এখন আধা ঘন্টা রেখে দেবো। আস্তে আস্তে সব ফেনাগুলো একদম গড়িয়ে পুরো পরিষ্কার শুকনো হয়ে যাবে। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। কিষান ম্যাগি খেয়েছে আর আমি মুড়ি খেয়েছি। একটা ঝাঁট দিয়ে দিয়েছি, শুধু মুছবো। আর কিষানকে দেখুন টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। আর এই যে ব্ল্যাঙ্কেট কাঁচা হয়ে গেছে, মিলে দিয়েছি। এই যে এখনো জল পড়ছে দেখেছেন। চলুন ঘরটা এবারে মুছে নিই, ব্যাস তারপরে পুজো দিতে বসে যাব। বাপরে যেন যুদ্ধ করলাম, যুদ্ধ। বাবারে বাবা, এখন প্রায় 12টা বাজতে যায় দেখছেন। তন্ময়কে ভাতগুলো এখানটা আসলে বলবো তুমি বেড়ে খাও, আমি আর পারবো না দিতে। আর এখানটা পয়সা করতে হবে। দুপুরে এখন 1:30 বাজে, পুজো দেওয়া হয়ে গেছে আর কারেন্টটাও চলে গেছে। আর এই দেখুন এখনও শুয়ে আছে, পুরো অন্ধকার দেখছেন। পুজোটা দিতে বসবো, খালি সিংহাসনটা পরিষ্কার করেছি, ব্যাস তারপরেই কারেন্টটা গেল। প্রায় ঘন্টাখানেকের ওপরে হয়ে গেছে, 1.5 ঘন্টা হতে যায়। আর এই যে কখন স্নান করে আমি কিচ্ছু বলবো না তো। আর দেখুন এই গরমে ভাত খাওয়া যায় বলুন তো। এই যে পুরো অন্ধকার, এই যে উফ। আর জামা কাপড় যা ছিল সব মিলে দিয়েছি, ব্ল্যাঙ্কেটটা কাঁচা হয়ে গেছে। ও সমস্ত কিছু মিলে দিয়েছি। এই যে এই সবে কারেন্টটা আসলো। চলুন কি কি রান্না করেছি আপনাদেরকে তো দেখিয়েছি। আর এখন এই যে এই লাইটটা জ্বালিয়ে রেখেছি, এদিকে লাইটটা জ্বালাই। হ্যাঁ ব্যাস চলুন রান্নাগুলো সব এখানে নিয়ে আসি। তন্ময় এখনও আসলো না, আজকে ভালো রোদ উঠেছে কিন্তু দেখুন। চলুন দেখিয়ে দিই আজকে কি রান্না বান্না করেছি। এই হলো ভাত, 1 হাঁড়ি ভাত হয়েছে আর এই হলো মুসুর ডাল পেঁয়াজ দিয়ে, এই একই প্রতিদিনের ডালের কাহিনী। আর এই হলো বরবটি আলু ভাজা, এখানে উচ্ছে আলু, একটা কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল, নুন দিয়ে মেখেছি, যেটা খাবো শুধু আমি। আর এই হলো পটল আলু চিংড়ি মাছের তরকারি, দারুণ হয়েছে। আর আমি পটলের তরকারি করলে না আমি এরকম বড় বড় করে একটু আলু দিয়ে মাখা মাখা করেছি, বড় বড় করে আলু দিয়েছি, তো হেভি লাগছে খেতে, একদম বিয়েবাড়ির মতো করি। তবে তেলটা আর একটু দিলে ভালো হতো, কিন্তু আর বেশি দিলাম না। চলুন খেয়ে নিই, তিশানকেও খেতে দিয়ে দেবো। গুড ইভিনিং, সন্ধ্যা এখন 6:30 বাজে। তিশান সন্ধ্যে দিয়ে দিয়েছে, জামা কাপড় যা ছিল তুলে নিয়েছি। আর এই যে ব্ল্যাঙ্কেটের আপাতত এই রকম অবস্থা, মানে ওপরটা মাঝখানটা শুকিয়ে গেছে, কিন্তু নিচগুলো পুরো জল এখনও টপটপ করে পড়ছে। আমি এই কালো ড্রামটা আছে না, ড্রামটা দিয়ে তবে রাখলাম। আর এখন আমি আর তিশান যাব একটু সামনের বাজারটাতে।
তিশানকে বললাম চ ঘুরে আসবি, একা থেকে কি করবি, একটু সবজি বাজার করে চলে আসবো। তবে তন্ময় মনে হয় এখন আসবে না, 7টা 7:30 করে আসবে। এটা এসে পড়বি তো, তাহলে ওটার সাথে মেশাস না, আমি আবার বাসি কোনটা এ কোনটা সব গুলিয়ে ফেলি। যাই হোক চলুন, একটা বাজারে ব্যাগ নিই ছোটো দেখে। না এই ব্যাগটা নিয়ে নি বাবু, বাবারে। তবে ডাঁটা আছে, ডাঁটা নেবো না, ছোটো ব্যাগ নিলেই ভালো হয়। ছোটো ব্যাগই নিয়ে দাঁড়া। কোনটা কই? ওটা ছোটো ব্যাগ নয়, ছোটো ব্যাগ ওটা, দেখি তো। বাবা ও থাক, প্যাকেটে নিয়ে নেবো কোনো। এই যে আমার এই ব্যাগটা নিই, পয়সার ব্যাগ নিই। চলে এসেছি রাম মন্দিরের ভিতরে। এই যে এখানটা আসি জানেন তো, ঠাকুরটা থাকে তো একটু দর্শন করে যায়। এই যে সামনে আমাদের রামনবমী আছে না, এই দেখুন হনুমান, তারপর সমস্ত ঠাকুর এখানে তৈরি হচ্ছে। যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন আপনাদেরকে একবার দেখাবো। আমি তো প্রত্যেক দিনই এই সামনে দিয়ে স্কুলে যাই। যখন শাড়ি পরানো হয়ে যাবে, সাজাবে গোজাবে, তখন আরও দেখতে সুন্দর লাগে। জানেন কত মানুষ আসে এখানে ভিডিও করতে, ফটো তুলতে, যখন এখানে ঠাকুরগুলো পুরো তৈরি হয়ে যায়। চলুন এবারে চলে যাই, বাইরে যাব একটুখানি, একটু পেঁয়াজ আদা রসুন নিতে হবে জানেন। আর এই হচ্ছে আমাদের রামতলার ভিতরটা। এই ভিতরটাতে না শুধু কসমেটিক বিক্রি হয়। এখানে জামা কাপড় খুব কম দেখতে পাবেন, এই একটাই বোধহয় জামা কাপড়ের দোকান আছে, না ভিতরে আরেকটা আছে। জামা কাপড় কিনতে গেলে আমাদের ওই দিকটা যেতে হবে, স্টেশন মার্কেটের দিকে। আর এই ভিতরে ঢুকলে শুধু কসমেটিকে ভর্তি একদম। এই যে এই একটা সামনের মুখে একদম জামা কাপড়ের দোকান, আর শুধু কসমেটিকই পাবেন। চলুন যাই এবারে, একটুখানি পেঁয়াজ আদা রসুন নিয়ে সোজা বাড়ি যাব। আর তিশান যদি একটু ফুচকা খায়, ওকে একটু ফুচকা খাওয়াবো। আমরা মা ছেলে বেরোলেই বন্ধুরা ফুচকার দোকানে দাঁড়াবই। মাঝারি থেকে তুল, হয়ে গেছে, হয়ে গেছে। ঈশান ওদিকে পেঁয়াজগুলো বেছে তুললো, আমি একটু আদা রসুন নিয়ে নিচ্ছি। খুব বেশি নেব না, কারণ মিক্সির বাটিটা ছোট তো। ওই 100 আদা আর অল্প একটু রসুন, অল্প একটু কাঁচা লঙ্কা, এর থেকে বেশি দেওয়াই যাচ্ছে না। যাই হোক চলুন এবার বাড়ি যাই। বাড়ি এসে দেখি তন্ময় এখনো আসেনি, ওর মনে হয় আসতে একটু দেরি হবে। আমি আর ফোন করিনি। আর রাতে রান্নাবান্না বলতে ইন্ডাকশানে তো কিচ্ছু করা যাবে না, একমাত্র ওই মানে ফোটানো কিছু, মানে এই পরোটা রুটি এসব কিছু করতে পারবো না। ওই নয় কড়ার মধ্যে বসাতে হবে, আর নয় প্রেশারের মধ্যে। তো বসে বসে চিন্তা করলাম, পটল আলু চিংড়ির তরকারি আছে, 1 বাটি মতো ডাল আছে, তন্ময়কে বলবো ওটা দিয়ে মুড়ি খেয়ে নাও। আর ভাত আছে, আর ভাতটা অনেকটাই আছে, ভাতটা না ভাবছি ফ্রিজে রেখে দেবো। গোবিন্দভোগ চাল বসিয়ে দেবো 9টার দিক করে, আর আলু ওর মধ্যে দিয়ে দেবো, একটু নুনও দিয়ে দিই। বেশ ফেনা ফেনা ভাত তো খেতে কি ভালো লাগে বল। ও তো খায় না কোনো দিন, ওকে প্রথম দিন দিয়েছি বাটার দিয়ে খেয়েছে, খেয়ে বলছে মা কি ভালো হয়েছে খেতে। তো গতকাল রাত্রেও খেয়েছিলাম, আমি তো আর জানি না, আমি ভেবেছিলাম আজকে একটু পরোটা বা লুচি কিছু একটা পরোটাই করতাম আর কি, কিন্তু গ্যাস চলে যাবে সে তো আর জানতাম না। তবে আমার মনে হচ্ছে গ্যাসের রেগুলেটর পাইপটা আমাকে আগে চেক করাতে যেতে হবে। গ্যাসের দাদাকে ফোন করলাম, যে দাদা গ্যাস দেয়, ফোন তুললো না। তুলেছে, ওনার মেয়ে ফোন তুললো, বললো বাবা একটু বাইরে গেছে পরে করতে। তো দেখি, আর বলে দেখি যদি গ্যাস কালকে একটা দেয়। হুট করে না ফোন করলে গ্যাস দেয় না, মোটামুটি 2-1 দিন আগে বললে তখন দেয়। তিশান বাড়ি এসেই পড়তে বসে গেছে। চলুন আমি চা বসিয়েছি ওই ঘরে, বন্ধ করে দিয়েছি। আর এই যে নিমনিমে আলোটা জ্বলছে, দারুণ বড় লাইটটা জ্বালাইয়া। হ্যাঁ এইবার ঠিক আছে। এই যে চা করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেল বোধহয়। এখন গরমকাল তো, এখন আর অত গরম গরম চা খাওয়া যায় না। আর এই যে মুড়িটা এই যে একটু বাটির মধ্যে ঢেলে নিয়েছি। চলুন, আর এই গরমকালে না মশার উৎপাত প্রচুর জানেন। ভাগ্যিস পটল চিংড়িটা একটু বেশি করেছিলাম, নাহলে কি হতো বলুন তো। রাত্রিরে ওই একটু আলুর দম বসিয়ে দিতাম প্রেসারে, অসুবিধা কিছু হতো না, প্রেসারটা তো আছে। বিকেলবেলা বাসন কুসন সব মেজেই রেখেছিলাম। আর এই হাতটা না হঠাৎ করে শটকা মতো লেগে গেল, এখানটা ব্যথা ব্যথা করছে। চলুন চাটা খাই। তিশানের একটু ফোন দরকার, ওর হোয়াটসঅ্যাপে আন্টি পড়া পাঠিয়েছে। রান্নাবান্নাগুলো আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন অনেকটা ডাল আছে, বাবারে পড়িস না, আর একই হাতটা ব্যথা করছে। আর এই যে ও মা, পটল চিংড়ি তো অল্প আছে, আমি ভাবলাম অনেকটা আছে। হাই হাই, কি হবে এখন? দেখাতে হবে সেলে যে তোমার এটা দিয়ে কি মুড়ি খাওয়া হয়ে যাবে। তেজপাতাগুলোকে না আগে ফেলে দিই জানেন। তেজপাতাগুলো দেখলে কি বলে বলুন তো, তুমি কি ইচ্ছা করে আমার পাতে তেজপাতাগুলো দাও নাকি? ওগুলো কি খাওয়া যায়?
কিন্তু ওটাকে যে ফেলে দিতে হবে সেটা আর কে বোঝাবে বাবা। এই যে এক বাটি তরকারি আছে, বিপদে পড়ে গেলাম। মনে হচ্ছে হয়ে যাবে এক বাটি তরকারি। কি বলুন তো, পটলের তরকারিটা ঝোল নেই তো, ওই হয়তো বলবে একবার যেন শুকনো শুকনো খাবো কি দিয়ে। ডাল আছে, ডাল যদি নেয় নেবে। আর এই যে তিশান একটা পটল খায়নি, ওকে বলেছি সব রকম সবজি খাবি। আর অনেকটা ভাত আছে, এই দেখুন, দেখছেন এই খাবার দাবার পড়ে আছে। আর আমি না ভেবেছিলাম যে একটু রুটি তরকারি বা একটু কচুরি কিনে নিয়ে চলে আসব, কিন্তু জানেন অনেক টাকা প্রায় কচুরির হয়ে যায়, তাও সেটা দুজনের মতো খাওয়াটা হয়, আমাদের সবার হয় না। এখন তো 7 টাকা 8 টাকা করে এক একটা কচুরির দাম হয়ে গেছে, আমাদের এখানে তো 60 টাকা পিস। তাহলে তন্ময়ের 5টা লাগবে, তিশানের 3টে লাগবে, হয় নাকি? চলুন চাটা খাই। আর এই দেখুন আসার সময় কি একটা চকলেট নিয়ে এসছে, চোখ। আর ভিতরের জানেন চকলেটটা ছিল ঠিক চোখের মতো, সেই চোখের সাদা যে মণিটা ওই রকম। এটা কেটে খেয়েছে। চলুন ওকে ফোন দিতে হবে, ও বসে আছে ফোনের জন্য। রাত্রি এখন 10:30 বাজতে যায়। এখানে শোয়ার জন্য বিছানা একদম রেডি করে নিয়েছি। আর এই জ্যোতিষান খেতে বসে গেছে। আমার জন্য 3টে রুটি আর একটু তরকারি আনালাম হোটেল দিয়ে। যেমন রুটির ছিঁড়ি সেই রকম তরকারি, পুরো তেল চপচপ করছে। এই দেখুন কি অবস্থা। তিশান এখানে বাটার দিয়ে ভাত খাচ্ছে। চলুন কিছু করার নেই, আমাকে তো খেতেই হবে। ব্লগটা আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।